তাজউদ্দিন সিদ্দিকীর কথা শুনে আনিস হতভম্ব। এই ধরনের কথাও এভাবে জেনে নিতে হয়? নিজেদের মেয়েদের উপর তাদের এতটুকু ভরসা নেই? এইসব কী ধরনের কথা? এরকম হবে জানলে সে জীবনেও ছবি তুলে দিত না। এত সামান্য একটা বিষয়কে এভাবে ভাবার কি আছে? তাজউদ্দিন সিদ্দিকী তার বিরক্তি টের পেয়ে প্রশ্ন আর বাড়ালেন না। বললেন, আচ্ছা বাদ দাও, রাতে বাড়িতে এসো, কিছু কথাবার্তা বলবো। আনিস বাজার থেকে বাড়ি ফিরল, মেজাজ ভীষণ রুক্ষ। সাইদা বেগম তার চেহারা দেখে কিছু একটা আঁচ করতে পারলেন। বাজারের থলেটা হাত থেকে নিয়ে রান্নাঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর বললেন, যা বলেছি তার সব তো আনিসনি আনিস, তেল মশলা আনিসনি। আনিস রুম থেকে বলল, শাওনকে ফোন করে বলো নিয়ে আসতে, ওর বিকাশে টাকা আছে। এটা কোনো কথা? তোর মন কোন দিকে থাকে? আনিস আর জবাব দিল না। সাইদা বেগম দরজার সামনে এসে থামলেন, জানতে চাইলেন, বাজারে কারোর সাথে ঝামেলা হয়েছে নাকি? আনিস ভাবল মাকে বলবে না, কিন্তু সাইদা বেগম নাছোড়বান্দা, তিনি কিছু আন্দাজ করতে পেরেছেন। তোর বড় আব্বু কি কিছু বলেছে? আনিসের কপালে ভাঁজ পড়ে গেল। তুমি জানতেই সব? সাইদা বেগমের মুখখানা চুপসে গেল। আনিস বলল, ওরা কি মনে করেছে আমাকে? আমাকে দেখে ওরকম মনে হয়? ওদের মেয়ে তো নিজ থেকে ছবি তুলে দিতে বলল, আর এটা অস্বাভাবিক কিছু? ও ছবি তুলে দিতে বলল, আমি দিলাম। সেটা নিয়ে কে কি বলল তোমরা বিশ্বাস করে ফেললে আম্মা? রাগিস কেন? তোর সেরের জন্যই তো ওই বাড়ির মেয়ের সম্বন্ধটা ভাঙলো। আনিস হতাশ হয়ে বলল, এমনভাবে বলছো মনে হচ্ছে স্যারকে আমি ইন্ধন জুগিয়েছি বিয়ে ভাঙার জন্য। সায়েদা বেগম বললেন, মানুষ তো সেটাই বলছে। কি? সাবরিনা দৌড়ে এলো, সায়েদা বেগমকে বলল, আম্মা, মেজ ভাই মাত্রই বাজার থেকে এলো, ওনাকে একটু বসতে দেন। সায়েদা বেগমকে টেনে নিয়ে গেল সে। আনিসের মাথায় রাগ টগবগ করছে। এরা সবাই তাকে এত ছোট লোক ভাবে। আশ্চর্য, তার খেয়ে দে আর কাজ নেই যে ওই বাড়ির মেয়ের বিয়ে ভাঙবে। রাতে আশরাফ আর আনিসকে ডাকা হলো, সাথে শায়নার বাবাকেও যেতে বলা হলো। আনিস স্পষ্টভাবে বলে দিল সে যাবে না, এইসব ব্যাপারে কথা বলার রুচি নেই তার। ওই বাড়িতে খবর পাঠানো হলো যে আনিস আসবে না, সে এইসব ব্যাপারে কথা বলতে চায় না। ওই বাড়ি কি আদালত নাকি যে সব সময় তাদের কথাই মানতে হবে? শায়না সবটা শুনতে পেয়েছে। আবার কি অশান্তি শুরু হয় কে জানে। তাজদার সিদ্দিকী সবটা শুনছে চুপচাপ। তৌসিফ 2-3 বার গিয়ে ফেরত এলো, আনিস ভাই আসবে না বলে দিয়েছে স্পষ্ট করে। সেই ফাঁকে তাজদার বেরিয়ে গিয়েছে। শায়নাদের উঠোনের সামনে গিয়ে দাঁড়ালো সে ফোনে মনোযোগ রেখে। সায়েদা বেগমের গলার আওয়াজ শুনে মাথা তুলল। সায়েদা বেগম ভেতরে ঢুকে গেলেন, ডাকলেন, ও আনিস, তাজ এসেছে তোর সাথে কথা বলতে, বের হো এবার। আনিস। আনিস বের হলো ঘর থেকে, সোজা উঠোনে নেমে এলো। তাজদার তাকে দেখে বলল, বাজারে গিয়েছিলি নাকি? আনিস বলল, হ্যাঁ। বাড়িতে আয়, চা খাবি? খেয়েছি। আরেকবার খেলে সমস্যা হবে না, আয়, কথাবার্তা বলে সবটা ক্লিয়ার করে নেওয়া দরকার। বোনের জামাইয়ের অনুরোধে আনিস গেল ওই বাড়িতে, সোজা সোফায় গিয়ে বসলো। চা নাস্তা এসেছে ততক্ষণে। তিতলি ঘুরঘুর করছে। তৌসিফ তাকে চোখ রাখিয়ে বলছে ভেতরে যেতে। চা খেতে খেতে সবাই এমনই হালকা পাতলা গল্পগুজব করলো। আনিস বলল, আমার হাতে সময় কম, যা বলার তাড়াতাড়ি বলে দিলে ভালো হয়। তাজদার বলল, তোকে ডেকে এনেছি যাতে তুই সবার সামনে তোর জায়গাটা ক্লিয়ার করে দিস। এইসব বিষয় নিয়ে যত জলঘোলা হবে ততই ঝামেলা বাড়বে। তাজউদ্দিন সিদ্দিকীকে কোনো কথাবার্তা বলতে দিল না সে। আনিস বলল, নোভাকে ডাকা হোক, সে বলুক সব কিছু। স্যারের সাথে আমার সম্পর্ক বাবা ছেলের মতো। আমি চাই না এখানে স্যারকে টেনে কোনো কথা বলা হোক। নোভাকে ডাক। তাজউদ্দিন সিদ্দিকী বলল, না, ও আসবে না। তাজদার বলল, ওর এখানে আসা দরকার, আমি ওর মুখ থেকে সবটা শুনতে চাই। তিতলি। জি ভাইয়া। নোভাকে বলো আমি ডাকছি। তিতলি তাসনোভাকে ডাকতে চলে গেল। তাসনোভা কিছুক্ষণ পর এলো, বুকে হাত ভাঁজ করে বাবার পেছনে এসে দাঁড়ালো। তাস্তার তার দিকে তাকিয়ে বলল, তুমি জানো এখানে কি নিয়ে কথা হচ্ছে? আম্মুর কাছ থেকে শুনলাম এইমাত্র। তোমার এই ব্যাপারে কিছু বলার আছে? তাসনোভা স্পষ্ট বলল, আমি আনিস ভাইকে ছবি তুলে দিতে বলেছি, সবাইকেই বলি। চাচা তৈয়ব সিদ্দিকী বলল, মেয়েটা বুদ্ধিমতী ভেবেছিলাম, ভুলই ভেবেছি। সবাইকে কি ছবি তুলে দেন বলা যায়? মানুষ এখন কত কি বলে যাচ্ছে। তাসনোভা বলল, যা শুনেছ সবটাই বানোয়াট কথা চাচ্চু।
আনিস দাঁড়িয়ে পড়ল। সবার চোখ তার দিকে ঘুরে গেল। আনিস বলল, আমি এবার আসি, কথা বললে কথা বাড়বে। তাসদার মাথা নেড়ে বলল, আয়। আনিস তাসনবার পাশ কেটে বেরিয়ে গেল। আফসার সাহেব বললেন, রায়হানের মা আর আশরাফের মা মানুষের কথায় বেশি নাচে। আগে ছেলে মেয়েদের কথা শোনা দরকার। কত বড় একটা ঝামেলা বেঁধে যাচ্ছিল। আশরাফ আর উনি বেরিয়ে গেলেন। বেরিয়ে এসে আশরাফ বলল, হুটহাট এটা ওটা শুনে ঝামেলা বাঁধানোই মেয়েদের কাজ। মাথা নষ্ট করে দেয় এরা। আফসার সাহেব বলল, তোর মাও কম না, লোকের কথা শুনে ঘরে অশান্তি করে। ওরা বেরিয়ে যেতেই তাসদার বলল, একটা সম্বন্ধ ভেঙেছে 2 দিন হয়নি। ও কোন আক্কেলে রাস্তায় একটা ছেলেকে বলছে ছবি তুলে দিতে। আমি কক্সবাজারেও একই দৃশ্য দেখেছি। নোভা, আমি মিথ্যে বলছি? তাসনোভা বাবা মায়ের দিকে তাকালো। তাসদার রেগে গেল। তুমি ওদের দিকে তাকাচ্ছ কেন? সত্যি নাকি মিথ্যে বলছি আমি সেটা স্বীকার করো। তাসনোভা মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। তাসদার বলল, একটা সম্বন্ধ থাকাকালীনও একটা ছেলেকে ছবি তুলে দিতে জোরাজুরি করা, সম্বন্ধ ভাঙার পরেও জোরাজুরি করা কিসের লক্ষণ? আমার তো নিজের বোনকেই বেশি দোষী মনে হচ্ছে। তুমি অস্বীকার করতে পারো আমার কথা? চুপ থাকবে না, জবাব দাও। তাসনোভা নাকের ডগা কাঁপছে। তাসদার বলল, তোমার মা বাবা যা যা শুনেছে তা আসলে ভুল শুনেছে। আমার মনে হচ্ছে আসল কারণ এর উল্টোটা। সেটাও যদি না হয়ে থাকে তাহলে আজকের এই সব কাহিনীর জন্য একমাত্র দায়ী তুমি। আনিসকে আমি চিনি, ও ওরকম ছেলেই নয়। তোমার মা বাবা তোমাকে নিয়ে খুব বড়াই করেন। ওনারা সত্যিটা দেখেও দেখেন না, তাই আমি দেখিয়ে দিলাম। তোমার জীবন নিয়ে সব ভাবনা তোমার। আমি আর একটা কথাও বলবো না। তুমি বিয়ে করবে কি করবে না সেই সব নিয়েও আমি ভাববো না। তোমার ব্যাপারে কোনো কথা বললে আমাকেই কথা শুনতে হয়। আজও বলতাম না, বলতে বাধ্য হয়েছি, কারণ ওই বাড়ির একটা মেয়ে এখানে থাকে। আমি সেই দায়বদ্ধতা থেকে ভুল বোঝাবুঝিটা ক্লিয়ার করেছি, ব্যাস। বলেই তাসদার চলে গেল সেখান থেকে। তাসনোভা তার যাওয়ার পথে চেয়ে রইল। তাসদার চলে যেতেই তাজউদ্দিন সিদ্দিকী মেয়ের দিকে ফিরে কিছু বলতে চাইলেন। তাসনোভা রক্তচক্ষু নিয়ে তাকালো। তিনি আর কিছু বলতে পারলেন না। তাসনোভা মায়ের দিকে তাকিয়ে বলল, আমার জীবন নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না। আমার লাইফের বেস্ট ডিসিশনটা আমি একাই নেব। আমাকে নিয়ে কেউ কিছু বললে তোমরা কেউ কিচ্ছু বলবে না। রোশনারা বলল, তুমি তোমার ভাইয়াকে চেনো না? ও আমাকেও এমন কথা বলে, নিজের বউকে পর্যন্ত বলে। ওর কথায় কষ্ট পাওয়ার দরকার কি? তাসনোভা চেঁচিয়ে উঠে বলল, আমি কারো কথায় কষ্ট পাওয়ার মতো মেয়ে নই। আমার জীবন নিয়ে আমি কাউকে ভাবতেও বলিনি, কাউকে ভাবতে হবে না। ফার্দার বাড়িতে যেন কোনো বৈঠক না হয় আমাকে নিয়ে। তাসদার বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। লন্ডন থেকে ফেরার পর থেকে সায়না মমতাজের পেছনে সে এমন আদাজল খেয়ে লেগেছিল যে ঘোরাঘুরির কথা আর মাথায় রাখেনি। তবে আজ সকালে থেকেই তার প্রস্তুতি চলছে। কাপড় বাছাই, টুকটাক জিনিসপত্র গোছানো। সায়নাও পাশে বসে হাতে হাতে তার জিনিস গুছিয়ে দিচ্ছিল। হঠাৎই কৌতূহলী হয়ে সায়না জিজ্ঞাসা করল, কতদিন থাকবেন? তাসদার সামনে রাখা পারফিউম দুটো একবার দেখল, তারপর মজার ছলে পাল্টা প্রশ্ন করল, কতদিন থাকলে তুমি খুশি হবে? সায়না চুপ করে গেল, চোখ নামিয়ে নিজের কাজে মন দিল। তাসদার তার মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সায়না তার দিকে তাকালো, তারপর নরম স্বরে বলল, 2-1 দিন। তাসদার দরাজ গলায় হেসে উঠল, বেকুব চণ্ডী, 15 দিনের জন্য যাচ্ছি। সায়নার চোখ হঠাৎ বড় বড় হয়ে গেল। 15 দিন? তাসদার ঠোঁট বাঁকিয়ে চোখ সরু করে জানতে চাইল, কেন? তোমার কষ্ট হবে একা থাকতে? সায়না মুখ ফিরিয়ে নিয়ে বলল, ধুর বাবা, লজ্জা পেয়েছ? সায়না জবাব দিল না। কানের পাশে চুল গুছতে গুছতে কাজে মনোযোগ দিল। তাসদার বলল, উইল ইউ মিস মি? সায়না শার্টগুলো ভাঁজ করতে করতে বলল, আমি মিস করছি শুনলে কি আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন? তাসদার হঠাৎ সামনে ঝুঁকে তার মুখের খুব কাছে এসে বলল, হোয়াই নট? সায়না হাসল, হাত দিয়ে তাসদারের মুখটা সরিয়ে দিল। তাসদার তার হাতটা ধরে সরিয়ে দিয়ে আরও নিচু গলায় ফিসফিস করে বলল, আয়নায় মুখটা একবার দেখো। আর চোখে তাকিয়ে সায়না জানতে চাইল, কেন? তাসদার রসিকতা করে বলল, লজ্জায় তুমি একেবারে লাল হয়ে গেছো। সায়না হেসে দ্রুত ঘুরে গেল। কিছুক্ষণ পর ফিরতেই দেখলো তাসদার এখনো তাকিয়ে আছে। সায়না দেখা মাত্রই সাথে সাথে পিঠ ফিরিয়ে বসলো। হাতের তালু ভিজে উঠেছে ঘামে, বুকের ভেতর কেমন হাঁসফাঁস।
কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে ধীরে ধীরে ফিরে চাইল সে। দেখল তাজদার সিদ্দিকী এক চুলও নড়েনি, আগের জায়গাতেই বসে আছে, আর দৃষ্টি এখনো তার দিকে নিবদ্ধ। শায়নাকে এমন হাঁসফাঁস করতে দেখে সে বলল, আমি রিসার্চ করে জেনেছি কাউকে দেখলে গলা শুকিয়ে এলে সেটা প্রেমের পড়ার লক্ষণ। তুমি আমার প্রেমে পড়তে যাচ্ছ, নাকি পড়েই গেছো? শায়না বলল, আপনার ওই টি শার্টটা তো ছাদে শুকোতে দিয়েছিলাম। ইউ স্টুপিড, তুমি কথা ঘোরাচ্ছ কেন? শায়না এক নাগাড়ে বলল, আসার সময় আমার জন্য, তিতলির জন্য, মেয়ে জাপুর জন্য কিছু নিয়ে আসবেন। তাজদার তার কপালে নিজের কপাল দিয়ে জোরে ঠোকা মেরে বলল, ওকে, তোমার জন্য কি কি আনবো আমি লিস্ট করে ফেলেছি। এমন কিছু আনবো যা দেখে তুমি আমার ফাঁদে পড়ে যাবে। শায়না কৌতূহলী হয়ে বলল, কি আনবেন বলুন? তাজদার বলল, বলবো না, সারপ্রাইজ। তুমি বলেছ হিসাব নিকাশ করে প্রেমে পড়া যায় না, আমি তোমাকে দেখিয়ে দেব হিসাব নিকাশ করেই কিভাবে প্রেমে পড়া যায়। শায়না বলল, খুব ভালো কথা, তবে সাবধান, হিসাব গুলিয়ে ফেলবেন না যেন। মাপজোক করে খুব সাবধানে প্রেমে পড়বেন। প্রেম কি আসলেই হিসাব নিকাশ করে হয়? হয় না। প্রেম একটা দহন জ্বালা, এখানে অহংকার ভস্য হয়, দখলদারির দেয়াল ভেঙে যায়। কে যেন বলেছিল, প্রেম বিভৎস বিপ্লবে আত্মসমর্পণ। সংগৃহীত। এখানে দখলদারি চলে না, বরং এখানেই দখলদারির মৃত্যু হয়। আত্মসমর্পণের পর প্রেম দিয়ে দখল করতে চাওয়া মানুষটা তখন উপলব্ধি করে, প্রেম দিয়ে আসলে দখল করা যায় না। প্রেমে পড়লে, ভালোবাসলে তাকে নিজের মতো করে ছেড়ে দিতে হয়। নিজের চাওয়ার আগে তার চাওয়াগুলো পূরণে ব্যস্ত হয়ে যেতে হয়। 15 দিন যেখানে থাকার কথা ছিল, সেখানে টানা 20টা দিন কাটিয়ে দিয়েছে তাজদার সিদ্দিকী। তার ফিরতে ইচ্ছে করছিল না, কোনো রাগ, বিদ্বেষ কিংবা ক্ষোভের কারণে নয়। ফোনের ওপাশে কবে আসবেন, ফিরে আসুন বলতে না পারা শায়না মমতাজের ছটফটানিগুলো আরও মন ভরে দেখার জন্য। দখলদারি দেখানোর পিপাসায় তাজদার সিদ্দিকী শায়না মমতাজের বাহ্যিক সৌন্দর্যটা দেখেছিল শুধু, অথচ দেখার মতো দেখলে আরও অনেক কিছু দেখার ছিল। এই যেমন সামনে ফিরিয়ে রাখা শায়না মমতাজের চুলে ঠিক কটা বিনুনি হয়েছে, ফোনের ওপাশে গম্ভীর মুখে বসে সেগুলো মুখস্থ করে গিয়েছে তাজদার সিদ্দিকী। তাকে কবে আসবেন বলতে গিয়েও বারবার কথা আটকে যাওয়ার মধ্যেও তাজদার সিদ্দিকী অনেক কিছু দেখেছে। বন্ধুদের সাথে রোদে রোদে ঘুরে ফিরে চেহারার 12টা বাজানোর পর সেই চেহারার খুঁত ধরা শায়না মমতাজের কপাল ভাঁজগুলো কি বলছিল সেটাও বুঝতে পেরেছে তাজদার সিদ্দিকী। সে বুঝেছে ভালোবাসা আর দখলদারি দুটো একসাথে হয় না। আমি অনেক চিন্তা ভাবনা করে ভেবেছি আপনার সাথে আর কখনো ঝগড়া টগড়া করব না, কিন্তু আপনি কথার খেলাপ করেছেন, তাই এবার খুব বড়সড় একটা ঝগড়া হবে। আমি আপনাকে ঘরেই ঢুকতে দেব না। আপনি বাড়ি আসার পর গুনে গুনে 3 ঘন্টা বাইরে থাকবেন। আরও একটা কথা ভেবেছি। শায়না কথার জবাবে ল্যাপটপের স্ক্রিনে নীল আলোয় বসে গম্ভীরভাবে তাজদার প্রশ্ন করল, কি? চুলটা কেটে ফেলবো যাতে আপনি আমার বেনুনি ধরে টান দিতে না পারেন। আরও একটা কথা ভেবে রেখেছি। কি? আপনি আমাকে 300টা ভোকেবুলারি শিখতে বলেছিলেন, আমি শিখেছি মাত্র 75টা, বাকিগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমি যা শিখেছি সেটাও ভুলে যাব। আমার আর আইএলটিএস দেওয়ার হবে না। আমি ভেবে রেখেছি আপনি যতদিন না ফিরবেন ততদিন আমি বই খাতা সব তুলে রাখবো। ও হ্যাঁ, আমি আরও একটা কথা ভেবেছি। কি? আপনি এলে সেদিন আমি নায়রে চলে যাব। তাজদার নড়ে চড়ে উঠে বলল, না না, আমি ফিরবো। আমি তোমার উপর রেগে নেই। আমি তো রাগ করার মতো কিছু করিনি। করলেও আমি রাগ করিনি। আমি ফিরবো। আলমিরায় তোমার শাড়ির ভাঁজে একটা লাল শাড়ি আছে, আগাগোড়া লাল টকটকে। ওই দিন ওটা পরো, ঠিক আছে? শায়না কপাল কুঁচকে প্রশ্ন করল, কেন? তাজদার বলল, তুমি সেজেগুজে বসে থাকবে, আমি এসে দেখব। শায়না প্রতিবাদী হয়ে বলল, বনে বাদারে পাহাড়ে সমুদ্রে ঘুরে ঘুরে জঙ্গলির মতো লাগছে আপনাকে। আমি কোনো জঙ্গলির গায়ের ঘষা খাওয়ার জন্য সাজগোজ করতে পারবো না, সরি। তাজদার সিদ্দিকী তার এই কথাটা শুনে হেসেছিল ভীষণ। এই হাসিটা শুনে ভালো বউ হওয়ার অভিনয় করে যাওয়া শায়না মমতাজের কখনো এতটা বুকভর হবে সে কখনো ভাবেইনি। শায়নার সাথে তার রোজ কথা হয়েছে ফোনে, সকাল বিকাল রাতে নিয়ম করে, কিন্তু শায়না নিজ থেকে তাকে চলে আসতে বলেনি। চলে আসুন বললেই তাজদার সিদ্দিকী ঠিকই চলে আসতো। শায়না সেদিন সন্ধ্যায় প্রশ্ন করেছিল,
আপনি গুনে গুনে 30 দিন পর আসবেন ভেবে রেখেছেন নিশ্চয়ই। তাজদার ফোনের ওপাশ থেকে বলল, কেউ আমার ফেরার অপেক্ষায় আছে বললে আমি গুনে গুনে 3 দিন পর ফিরে আসতাম। শায়না বলল, আপনাকে ফিরতে হবে না, আপনি গুনে গুনে 30 দিন পর আসবেন। তাজদার সিদ্দিকী গুনে গুনে ওই ফোন কলের 3 ঘন্টার মধ্যে ফিরে এসেছিল শায়নাকে চমকে দিয়ে। তার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল। এই যেমন প্লেলিস্ট ভর্তি হাবিব ওয়াহিদের গান, একটা দোলনা, কানের গোজবার ফুল, রাগ কমানোর ওষুধ, জঙ্গলির মতো গালটা ঘেঁষে দিয়ে টুপটুপ করে পড়া কয়েকটা নিঃশ্বাস বন্ধ করে দেওয়া চুমু। শায়নার দাদিমা এসেছিল বাড়িতে। নাচ জামাই এতদিন পর বাড়ি ফিরেছে, দেখতে না এলে কেমন দেখায়। আসার সময় অবশ্য বেশ নাশতা পানি নিয়ে এসেছে। নাচ জামাইয়ের সাথে বসে গল্প সল্প করলেন। ওনার নাচ জামাই কথায় কথায় মানুষকে হাসায়, কিন্তু নিজে হাসে না। দাদিমাকে স্পষ্টভাবে অভিযোগ জানালো, আমি দূরে গেলে উনি মায়া মোহব্বত দেখায়, বাড়িতে থাকলে 2 পয়সার পাত্তা দেয় না। ইটস ক্রাইম। শায়না তখন তার জন্য আনা জিনিসপত্র লুকোচ্ছিল। এতগুলো গাঁদা ফুল কেউ আনে? সবাই দেখলে কি ভাববে? কাজের ফাঁকে ফাঁকে এসে কথাগুলো শুনছিল চুপচাপ। আর কিছুক্ষণ পরপর দাদিমা আর তাজদার সিদ্দিকীকে দেখছিল। এত গুরুতর ভঙ্গিতে দাদিমাকে অভিযোগ দিচ্ছে যেন সে মস্ত বড় পাপী। দাদিমা বলল, এ তো ভারী অন্যায় নাচ জামাই, এমন মেয়ের সাথে কেউ সংসার করবে না। তাজদার মাথা নেড়ে বলল, না না, সংসার করবে, যেমন আমি করছি। এটা বেশিরভাগ মেয়ে মানুষেরই নেচার। এখানে শায়না মমতাজের কোনো দোষ নেই। উনি একটা বড়সড় রোগে ভুগছেন, এটার ট্রিটমেন্ট জরুরি। শায়না বিড়বিড়িয়ে বলল, ভ্যা ভ্যা। দাদি শাশুড়ির সাথে কথাবার্তা বলে তাজদার গোসল করতে চলে গেল। এই বলে, মমতাজ আমি ভাত খাবো। ছোট লোকগুলো সস্তায় আজকে কোন চালের ভাত খাইয়েছে জানি না, আমার খিদে মেটেনি, প্লিজ এখানে নিয়ে এসো। বলেই সে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। শায়না হতবম্ব। নিজের বন্ধুদের ছোট লোক বলা? দাদিমা বলল, পেট ভরবে কেমনে, বউয়ের আদর তো পায় নাই। শায়না দাদিমার দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে বলল, উনি আসছেন সে খবর তোমাকে কে দিয়েছে শুনি? বাতাসে। তুই বজ্জাত মেয়ে ছেলেটাকে জ্বালাস কেন? কোথায় জ্বালিয়েছি? তুই যখন রান্নাঘরে ছিলি তখন আমাকে সবটা বলেছে। কি বলেছে? বলেছে তুই নাকি কথা পেটে রেখে দিস, মন খুলে কথা বলিস না। ও এতদিন ছিল না, তুই নাকি একটু কাঁদিসনি। কত দুঃখ নিয়ে আমাকে বলল। ওনাকে এখানে রেখে লন্ডনে চলে গেলে উনি আমাকে ভুলে যাবেন আমি শিওর। শায়না হেসে বলল, খোদা, আমি এ কোন পাগলের পাল্লায় পড়লাম। ও এসেছে কিন্তু তুই নাকি একটু দৌড়ে এসে জড়িয়েও ধরলি না। ইংরেজিতে আরও কি কি বলল। শায়না শব্দ করে হেসে উঠে বলল, এগুলো কোনো দোষ হলো? দাদিমা ফিসফিস করে বললেন, দোষ হবে না? শোন, বেটা মানুষরা এইসব চায়। এর পরের বার কোথাও বেড়ানোর পর বাড়ি ফিরলে একদম কোলের ওপর উঠে বসে থাকবি। বেটা মানুষরা বউয়ের কাছ থেকে এইসব চায়। তুই বুঝবি না এসব এখন, আরও কিছুদিন যাক তারপর বুঝবি। শায়না বলল, ধুর, এইসব পারবো না, তোমার মাথা গেছে। আমি ওনার কোলে উঠে বসে থাকবো, মাথা খারাপ? আশ্চর্য কথাবার্তা বলো শানু, তোর জামাই তো এইসবই চায়। তার বউ তাকে একটু সোহাগ টোহাগ করুক, চাইলে দিবি না? আমি তো তোর দাদার কোলে বসেই থাকতাম, সে না চাইলেও। শায়না বলল, ধত্তেরি, যাও তো। কোলে নাই বা উঠলি, কোলে নিলে আবার নেমে যাওয়ার পায়তারা করিস না। শায়না রেগে বলল, তুমি চা খেতে আসবা? দাদিমা হেসে বললেন, তোর জামাইয়ের সাথে খাবো, উনি ভাত খাবেন, ওঠো। তুই আগের মতোই বজ্জাত আছিস শানু। দাদিমাকে এক প্রকার টেনে নিয়ে গেল শায়না। তাজদার ভাত খাচ্ছে, হাতা কবজি অবধি গোটানো। যদিও এটা ভাত খাওয়ার টাইম নয়। শায়না শুধু ভাবছে কি না খেতে চলে এসেছে নাকি। আচ্ছা ডেঞ্জারাস লোক তো। সে তরকারি তুলে দিল পাতে, তারপর সামনের চেয়ারে গিয়ে বসলো। গালে হাত দিয়ে তাজদারের খাওয়া দেখলো। তাজদার খেতে খেতে আচমকা তার দিকে তাকিয়ে থেমে গেল। কারো খাওয়ার সময় তার দিকে এভাবে চেয়ে থাকা কোন ধরনের ম্যানার্স মমতাজ? শায়না বলল, জানি না, শিখিয়ে দিতে পারেন। আপনার মতো একজন ইংরেজ বাবু থাকতে আমি অশিক্ষিত থাকবো কোন দুঃখে? বাড়তি কথা বলো না, খাবার টেবিলে বসে কারো খাওয়ার দিকে তাকিয়ে না থাকা গুড টেবল ম্যানার্স, এগুলো শিখে রাখা জরুরি। শায়না বলল, বেশ, মনে রাখবো, আগে খেয়ে নিন, পরে বাকি কথা। শায়না চোখ সরিয়ে নিল। কথা বলার টপিক খুঁজে বেড়ায় খালি, পেলে গড়গড় করে কথা বলতে থাকে।
বিয়ের আগে তো শুধু গলা ছাড়তো, তখন মনে হতো কথা বলতেই জানে না। এখন মুখে খালি খুই ফুটে। খাওয়া শেষে তাজদার হাত ধুয়ে নিল। শায়না প্লেট নিয়ে বেরিয়ে যাচ্ছিল, তাজদার দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, গুনে গুনে 5 মিনিটের মধ্যে আসবে। শায়না চুপচাপ বেরিয়ে গেল। তিতলি নেচে কুদে তার পেছন পেছন এসে বলল, ভাবি। শায়না চমকে গেল। তিতলি হেসে বলল, একটা প্রশ্ন করব, কিছু মনে করবে না তো? বলো। ভাইয়া ওগুলো কি এনেছে? শায়না থতমত খেল। তিতলি বলল, পার্সোনাল হলে বলতে হবে না। শায়না আমতা আমতা করে বলল, না তেমন কিছু না, ওই কতগুলো ফুল। তিতলি কপাল কুঁচকে ফেলে কি যেন ভাবল, তারপর ফিক করে হেসে উঠে এক দৌড়ে চলে গেল। সোজা তৌসিফের ঘরে ঢুকে পড়ল। বলল, ভাইয়ে, মেজ ভাই ওসব কি এনেছে জানো? তৌসিফ ল্যাপটপে কিবোর্ড চেপে চেপে বলল, কি? তিতলি তার পেছনে গিয়ে দাঁড়ালো। দুই কাঁধে হাতের ভর রেখে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, বলবো না। তৌসিফ গা ছাড়া মেরে বলল, তো এখানে আমার মগজ খেতে এসেছিস? তিতলি মুখ মোচড় দিল। যাওয়ার সময় তার দরজা দুইবার জোরে জোরে খুলল আর বন্ধ করল। তৌসিফ বিরক্ত হয়ে বলল, তিতলি নি। তিতলি বলল, চুপ চুপ। শায়না কফিটা নিয়ে চলে এলো। তাজদার যখন বিছানার উপর টুল রেখে তার উপর দাঁড়িয়ে কিছু একটা করছে, শায়না অবাক চোখে তাকালো। দ্রুত দরজা বন্ধ করে দিল। বলল, কফি এনেছি, এইসব কি করছেন? তাজদারের কাটখাট জবাব, দোলনাটা নিশ্চয়ই জুনিয়রদের জন্য আনেনি, বেকুব কোথাকার। মজবুত হুক স্ক্রু করেছে সে, সেই সব করতে গিয়ে প্রায় ঘেমে উঠেছে। শায়না বুঝতে পারছে না এত পরিশ্রম করে এইসব করার কি দরকার। বাইরে থেকে এসেছে আরাম করবে তা না, এই লোকের মাথায় কি সমস্যা আছে? সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সব কাজ। বাড়ির সবাই মনে করছে ঘরের মধ্যে তারা আসবাবপত্র সরিয়ে অন্য জায়গায় বসাচ্ছে। কি লজ্জার কথা! তিতলি একবার বুঝতে পারলে হবে, তাকে পচাবে ইচ্ছে মতো। তাজদার একটি মোটা রোপ নিয়ে হুকের সঙ্গে বেঁধে দিয়েছে। রোপ ঠিক ঠিক ভাঁজ হয়ে হুকের চারপাশে মজবুতভাবে আটকে যেতেই দোলনার রূপের শেষ প্রান্ত ঢুকিয়ে সেটি ঝুলিয়ে দিল সে। দোলনাটা ধীরে ধীরে দুলতে লাগলো। তাজদারের চোখে এবার সন্তুষ্টি দেখা দিল। কষ্ট হলেও পরিশ্রম সার্থক। কোমরে দুহাত চেপে ফোঁস করে একটা শ্বাস ছেড়ে শায়নার দিকে তাকিয়ে ভ্রু নাচালো সে। শায়না শক্ত হয়ে জমে গেল। দরজা খুলে দ্রুত বেরিয়ে যাওয়ার সময় তাজদার আঙুল তুলে বলল, এই এই, বেরোবে না, কাম হিয়ার। শায়না দরজার খিল ছেড়ে দিয়ে তার দিকে ফিরল। তাজদার এগিয়ে আসতে লাগলো। শায়না তার আগেই দরজা খুলে ভৌ দৌড়। তখন পালাতে পারলেও সে তাজদার সিদ্দিকীর হাত থেকে পুরোপুরি পালাতে পারল কই। তাকে লাল শাড়িটা ঠিকই পরতে হয়েছে। আলতোভাবে খোপা বেঁধে ঘরের অল্প আলোয় চোখে কাজল পরতে হয়েছে। কোমরে পুরুষালী হাতের চিমটিটাও মিস যায়নি। চমকে ওঠার পর তাজদার সিদ্দিকী তার কাজল পরা চোখ দুটো দেখে বলল, আমাকে ভয় দেখানোর জন্য পেত্তি না সাজলে চলতো না? শায়না আজ বাধ্য বউ হয়ে গিয়েছিল। আবছা অন্ধকারময় ঘরে গাঁদা ফুলের পাপড়ি বিছানো বিছানায় গা ডোবাতে হয়েছে তাকে। তাজদার সিদ্দিকী দোলনায় শুয়ে দুলতে দুলতে তার মুখের উপর পাপড়ি ছুঁড়ে মারল, সাথে স্পিকারে একটা ইংলিশ গানও ছেড়ে দিল। সো হানি নাও, টেক মি ইনটু ইউর লাভিং আর্মস, কিস মি আন্ডার দ্য লাইট অফ 1,000 স্টার্স। শায়না মুখ থেকে পাপড়ি ছুঁড়ে ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, ভলিউম কমালে ভালো হয়, সবাই শুনতে পাবে না হলে। তাজদার বলল, সবাই জানে এটা নতুন দম্পতিদের ঘর। কি নির্লজ্জ! শায়না মুখ থেকে পাপড়ি সরাতে সরাতে বলল, এইসব গান ইংরেজরাই শোনে, তুমি আমাকে ইংরেজবাবু ডেকেছ। শায়না গড়াগড়ি খেয়ে বিছানা থেকে নেমে গেল। তার ভয় করছে, দোলনাটা ছিঁড়ে যদি পড়ে যায়। তাজদার তাকে বলল, সে কিছুতেই দোলনা সরাবে না। শায়না যেন দোলনায় উঠে আসে, এছাড়া উপায় নেই। শায়না উপায়ন্তর না দেখে দোলনায় উঠে এলো। তাজদার সিদ্দিকীর পাশে। তাজদার দু হাতের ভর রেখে শুয়েছে। শায়নার মাথাটা দোলনায় ঠেকানো। রাত গভীর হচ্ছিল। চারদিক নিস্তব্ধ। শুধু জানালা দিয়ে আসা হালকা বাতাসে পর্দা দুলছে। স্পিকারে লো ভলিউমে বাজছে হাবিব ওয়াহিদের গান, ভালোবাসবো বাসবো রে বন্ধু। তাজদার হঠাৎ কৌশলে দোলনার স্পিড বাড়িয়ে দিল। দোলনাটা একবার এদিকে একবার ওদিকে দুলে উঠতেই শায়না আঁকাবাঁকা হয়ে পড়ে যাচ্ছিল। সেই মুহূর্তে এক ঝটকায় তার হাত উঠে গেল তাজদারের গলায়।
জাপটে জড়িয়ে ধরে ফেলল সে। মুহূর্তেই ভেতরে দুজনের মুখ এসে পড়ল একেবারে মুখোমুখি। শায়না এই প্রথম বোধহয় একদম কাছ থেকে মন থেকে তাজদার সিদ্দিকীর মুখটা দেখল। কত ঘৃণা করত সেই এই মুখটাকে, কত ঘৃণা। তাজদার তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। শায়না বুঝে গেল আর ভয় নেই। তাজদার তাকে ভয় পেতে দেখে বলল, ভয় হলে আমাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরতে পারো। আমার গায়ে কোনো গন্ধ নেই। শায়না জড়িয়ে ধরল। নাকে এসে ঠেকল অদ্ভুত একটা ঘ্রাণ। সে দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস টেনে রাখল। এটা কি সুগন্ধি নাকি বিচ্ছিরি? তার মস্তিষ্ক সঠিক বার্তা দেওয়ার আগে তাজদার সিদ্দিকের ঠোঁট নরমভাবে মিশে গেল তার কপালে। শায়না তাজদারকে শক্ত করে ধরে রেখে আচমকা ফুঁপিয়ে উঠল। ললাট চুম্বন পৃথিবীর সবচেয়ে কোমল যত্নের প্রকাশ বলে হয়তো। এরই মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। শায়না একটু একটু করে আইএলটিএস প্রস্তুতি নিচ্ছিল। এতে তার দায়সারাভাবে দেখা যায়নি। সে সিরিয়াস ছিল। তার কেন যেন মনে হচ্ছিল দেরি করলে আইএলটিএস প্রস্তুতিটা নেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। মেন্টর হিসেবে তাজদার সিদ্দিকী বেশ আবদার রাখছে, শায়নাকে ফুল টাইম সাপোর্ট দিচ্ছে। আর তার বিশ্বাস মমতাজ ভালো করবে। রোশনারা আর তাজউদ্দিন সিদ্দিকী এতে অবশ্য খুশি নেই। ওনারা চান শায়না তাদের সাথে থাকুক, কয়েকটা বছর থাক, তারপর না হয় যাবে। শায়নার হয়ে তিতলি বলেছে, ও আইএলটিএস দিচ্ছে মানে এই নয় যে সে চলে যাবে। শায়না তেমন কিছু বলেনি, কোনো আশ্বাস দেয়নি, হতাশজনকও কিছু বলেনি। তাজদার সিদ্দিকী বিজির সফটওয়্যার ফার্মে ক্লাউড প্রজেক্টে কনসালটেন্ট হিসেবে যোগদান করেছে সম্প্রতি। যতদিন দেশে আছে ততদিন সেখানে কনসালটেন্ট হিসেবে সেখানে থাকবে। সন্ধ্যায় বাড়ি ফিরে আসে, শায়নাকে গাইড করে। সে আসার আগেই শায়না রান্নাবান্না কাজবাজ সেরে ফেলার চেষ্টা করে, নইলে ওই লোকটা আসার পর থেকে শুরু করে ডাকাডাকি। শায়না এটা দাও ওটা দাও, এটা করো ওটা করো। এত ডাকাডাকি শুনলে সবাই বাঁকা চোখে তাকায়। শায়নার খুব লজ্জা লাগে। তারা তাদের ছেলেকে তো কিছু বলে না। ঝিমলি যেহেতু বেশি অসুস্থ, রান্নাটা শায়নাকেই করতে হয়। তিতলি সাহায্য করে মাঝে মধ্যে। তাসনুবা রান্নাঘরেই আসে না। যতক্ষণ বাড়িতে থাকে ঘরে বসেই সব তিতলিকে অর্ডার করে। সে চট্টগ্রাম শহরে একটা বুটিক্স শপ দিয়েছে। ওটা নিয়ে এখন বেশ ব্যস্ত। টিম নিয়ে পুরোদমে কাজ শুরু করেছে। দুই ভাই আর বাবার কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা নিয়ে বিজনেসটা শুরু করেছে। রায়হান আর তাজদার খুশি আছে। ও নিজের একটা অবস্থান তৈরি করে যখন বিয়ে করবে বলেছে তখন তাই হোক। তাসনুবা এতে ভীষণ খুশি। সে চেষ্টা করছে নিজেকে সংযত রাখার। এমন কোনো কাজ করা যাবে না যাতে তার কাজে বাধা আসে। খুব সতর্কতা অবলম্বন করে প্রতিটা পদক্ষেপ ফেলছে সে। তাজউদ্দিন সিদ্দিকী বরাবরই ছেলেমেয়েদের নিয়ে গর্ব করেন। এখন তো মেয়েকে নিয়ে তার গর্বের শেষ নেই। তিতলি ওনার আদরের। উনি বলেন, আমার ছোট মেয়ে রাজকন্যা, ওর কিচ্ছু করতে হবে না। কেউ রানীর হালে রাখবে বললে বিয়ে দিয়ে দেব। তিতলির ওপর কোনো প্রেশার নেই, জীবন নিয়ে বিস্তর ভাবনা নেই। বিয়ে করে সে সংসারী হবে। তৌসিফও আর কিছুদিন পর হয়তো দেশ ছাড়বে, ক্যারিয়ারে মনোযোগী হবে। মা বাবা এখন জোর করলেও সে অতটা মনোযোগী হতে পারছে না। জীবনটা এভাবে হেসে খেলে পার করা গেলে কতই না মজা হতো। কর্পোরেট জবের ব্যস্ততা তার ভয় লাগে। রোবোটিক জীবনযাপন তার পছন্দ নয়। শায়নাদের বাড়িতে আনিসের বিয়ে নিয়ে তোড়জোড় চলছে। শায়নাকে নায়র দেওয়ার কথা বলেছিল সাইদা বেগম। তাজদার বলেছে ওর মনোযোগ সরে যাবে, আইএলটিএসটা দিক আগে, তারপর যা করার করবে। দুপুরে একটু ভাত ঘুম দিয়েছিল শায়না। স্টুডেন্টরা পড়তে আসে আছরের নামাজের পরপর। শায়নার যখন ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে গেছে। সে চোখ খোলা মাত্রই দেখল সবাই ভালো ছেলেদের মতো পড়ছে। শায়না অবাক। সে একটু সরলেই যারা মাছের বাজার বসিয়ে ছাড়ে তারা আজ এত ভালো কি করে। পরক্ষণেই তার ভুলটা ভাঙল একটু দূরে রকিং চেয়ারে গা এলিয়ে চোখ বুজে বসে থাকা তাজদার সিদ্দিকীকে দেখে। অজান্তেই তার ঠোঁটের কোণায় হাসির রেখাটা ভেসে উঠল। সবাই ঠিক মাস্টারের হাতে পড়েছে দেখছি। তাজদার হঠাৎ চোখ মেলল, শান্তভাবে তাকালো শায়নার দিকে। শায়না ততক্ষণে চোখ বুজে ফেলেছে। তাজদার একদৃষ্টে চেয়ে রইল। শায়না কিছুক্ষণ পর বাম চোখটা ধীরে ধীরে খুলল, ডান চোখটা বন্ধ রেখে। ধরা পড়ে গেল সাথে সাথে। তাজদার সিদ্দিকী ঠোঁটের কাছে হাত রেখে হাসল বোধহয়। শায়নার এত লজ্জা হলো যে সে পাশ ফিরে শুয়ে পড়ল। ধুর,
তাস্তার চেয়ার ছেড়ে দাঁড়ালো, সবার খাতা দেখলো, পড়া দেখিয়ে দিল। ওরা সবাই চলে যেতেই তাস্তার শায়নার পাশে এসে বসলো। শায়না আর চোখে তাকে দেখল। তাস্তার তাকে ডাকলো না, শুধু বসে রইল। শায়না তার মুখটা দেখার চেষ্টা করলো। মায়া লাগলো, নিশ্চয়ই এখনো কিছু খায়নি। আহারে বেচারা, নিজের ঘর অথচ নিজে রান্নাঘর থেকে এনে খেতে পারে না। কি অসহায় পুরুষ মানুষ। শায়নার ভারী মায়া হলো। সে ধীরে ধীরে আড়মোড়া ভেঙে সোজা হয়ে শুলো। তারপর তার দিকে তাকালো। শায়না বলল, কখন এসেছেন? তাস্তার বলল, অনেক আগে। কত আগে? যত আগে এলে খিদে লাগে। যেটা ভেবেছে ঠিক সেটাই। শায়না আরও খোঁচালো, দুপুরে খাওয়া হয়নি? খেয়েছি, সেগুলো পেটে থাকার কথা না। তিতলিকে ডেকে বলুন কিছু নিয়ে আসতে। তিতলি নেই। আপনি একবারও ডেকেছেন? আন্দাজে বলছেন না। তাজদার মাথার পেছনে চুলে হাত বোলাতে বোলাতে বলল, তিতলিকে আমি বলতে পারবো না। কেন পারবেন না? তিতলি আমার কাজ করবে কেন? কারণ আপনি ওর ভাই। বউ থাকলে বোনরা ভাইয়ের সেবা করে না। তিতলি তার ব্যতিক্রম হবে কেন? শায়না ঠোঁটের কোণায় হাসির রেখা টেনে বলল, তিতলিকে আমি গিয়ে বলছি কিছু নাস্তা পাঠাতে। বলেই শায়না বেরিয়ে যাচ্ছিল। দরজার কাছে এসে ঘাড় ফিরিয়ে তাজদারের দিকে তাকালো। মুখটা দেখে এত হাসি পেল শায়নার। হায় হায়, এটা কোন তাজদার সিদ্দিকী? তিতলি নাস্তা নিয়ে এলো। ঘরে ঢুকে বলল, কফিটাও নিয়ে আসি ভাইয়া। শায়নার নাকি হাঁটতে ভালো লাগছে না। তাজদার মাথা নাড়ল। তিতলি ট্রে রেখে চলে যাচ্ছিল। তখনই তাজদার জানতে চাইল, শায়নাকে বলবি জরুরি কথা বলার জন্য ডাকছি, কষ্ট করে হলেও যেন আসে। শায়না তার কফিটা নিয়ে এলো। টেবিলে মগটা রেখে শক্ত হাতে চেপে ধরে রাখলো। চোখ বুজে রাখলো। ঘন ঘন শ্বাস পড়ছে। হাত পা কেমন অবশ অবশ লাগছে। কানের ভেতর অদ্ভুত শব্দ হচ্ছে। পেট গুলিয়ে বুকের কাছে কি যেন দলা পাকিয়ে আছে। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে। ধীরে ধীরে ডাকলো, শায়না। শায়না ওভাবে মগটা চেপে ধরে দাঁড়িয়ে আছে। তাজদার আবারও ডাকলো, মমতাজ। সে এবার দাঁড়িয়ে পড়ল। শায়নার পেছনে এসে দাঁড়াতেই শায়না হঠাৎ করে তার দিকে ফিরে বুকের সাথে মাথাটা লেপ্টে দিল। তাজদার হক চকিয়ে গেল। শায়না গায়ের ভার ছেড়ে দিয়েছে। তাজদারের আপাতমস্তক জমে গেল। তাজদারের কথা অনুযায়ী ডাক্তার নিয়ে এলো তৌসিফ। ডাক্তার তাজদার ছাড়া ঘরে কাউকে অ্যালাউ করেনি, কারণ তাজদার চায়নি। ডাক্তার তাকে ইনিয়ে বিনিয়ে বার্তা দিল যে আপনার ওয়াইফ সন্তান সম্ভব হতে পারে। কাল একবার চেক আপ করিয়ে আনবেন। অন্য কোনো অসুস্থতা দেখছি না। তাজদার সিদ্দিকী ঠিক এই ভয়টাই পাচ্ছিল কেন যেন। সে অবশ্যই খুশি হয়েছে এতে, কিন্তু আর কাউকে খুশি হতে দেয়নি। সে ডাক্তারকে বলেছে বিষয়টা গোপন রাখতে। ওনার অভিজ্ঞতা তো আর ভুল হতে পারে না। ডাক্তার চলে যেতেই তাজদার ঠোঁটের কাছে হাত রেখে ভাবুক দৃষ্টিতে শায়নার মুখের দিকে চেয়ে রইল। যদি সত্যি সত্যি এটা হয়, তাহলে এ কথা কাউকে জানতে দেওয়া যাবে না। কিন্তু নিজের গর্ভে একটা বীজ বেড়ে উঠছে, সেটা শায়না বুঝতে পারবে না। না, তাকে কিছু একটা করতে হবে। বুঝতে দেওয়া যাবে না। শায়নাকে সে শর্ত দিয়েছিল, বেবি নয়তো লন্ডন যাত্রা। তাকে কিছু একটা করতে হবে। শায়না না জানার জন্য তাকে যা যা করতে হয় সে তাই তাই করবে। এইটুকুই ছিল তাজমহল গল্পের পর্ব ৩৯ থেকে ৪১ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।